সুপ্রিয় শিক্ষার্থীরা, গুণগত রসায়ন লেকচার 5 এ সবাইকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 4টা লেকচার কভার করেছি। সো আজকে হবে পঞ্চম লেকচার। এই লেকচারে আমরা কভার করব আলোর কোয়ান্টাম তত্ত্ব এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। ঠিক আছে? সো আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। ঠিক আছে? সো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, একদম বেসিক থেকে শুরু করে রিলেটেড যত এমসিকিউ থাকবে ইন ডিটেলস আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, দেখো, কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম তত্ত্ব শোনা নাই এমন সায়েন্সের স্টুডেন্ট পাওয়া খুবই মুশকিল। বাট বেসিক্যালি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা একটু আলোচনা করব। দেখো, কোয়ান্টাম তত্ত্ব যদি বলো, কোয়ান্টাম থিওরি, ইংলিশে হচ্ছে কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি। এই থিওরিটা দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। কে? ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে এই তত্ত্বটা দেন। ম্যাক্স প্লাঙ্ক এই তত্ত্বটা দেন। সেটা হচ্ছে কি, যে কোনো বিকিরণ, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ অসংখ্য ফোটনের সমন্বয়। আমরা বিষয়টা একটু করে এই তত্ত্বটা দেওয়ার আগে আমরা কিছু তড়িৎচুম্বকীয় বিকিরণ সম্বন্ধে একটা ধারণা বিল্ড আপ করবো। তখন তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় বিকিরণ না বুঝলে তুমি কোয়ান্টাম তত্ত্বটা বুঝবা না। আচ্ছা, সেই জন্য আমরা একটু তড়িৎচুম্বকীয় বিকিরণটা একটু করে আগে দেখাই, দেন আমরা কোয়ান্টাম তত্ত্বে যাব। তাহলে আমরা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝবো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বোঝার জন্য আমি এখানে একটা ছন্দ লিখছি, একদম পপুলার। সেটা হচ্ছে যেমন তোমরা, আমি এরকম একটা ছন্দ লিখছি, দেখো, মঘারে অদৃশ্য অনেক মাইক্রো রেডিও দাও, মাইক্রো রেডিও দাও। দেন তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা কেন এভাবে করে লিখলাম। দেখো, মঘারে বলতে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। তো মহাজাগতিক রশ্মি, এটাকে বলা হয় কসমিক রে। বিশেষ করে স্পেসে এই রেটা পাওয়া যায়, এটার কারণে নভোচারীদের হার্ট ক্ষয় হয়ে যেতে পারে, শরীরে বিকিরণ জনিত প্রবলেম সৃষ্টি হইতে পারে। এটা এই ধরনের, এগুলোকে বলা কসমিক রে বলে। গ্যালাক্সি থেকে এই রেগুলো পাওয়া যায়, সূর্য থেকে এই রেগুলো পাওয়া যায়, কিংবা নক্ষত্র থেকে। হ্যাঁ, কসমিক রে বলা হয় এটাকে। গহ বলতে আমরা গামা রশ্মি, সেই জিনিসটাকে আমি এভাবে করে দেখাচ্ছি। এদিকে গামা রশ্মি, গামা রে আমরা সবাই নাম শুনেছি কম বেশি। র বলতে রঞ্জন রশ্মি বলতে অ্যাকচুয়ালি রঞ্জন রশ্মি বলতে এক্স রে। সো এক্স রেকে রঞ্জন রশ্মি বলো কেন? সায়েন্টিস্ট রঞ্জন আবিষ্কার করেছে, সেই জন্য আমরা রঞ্জন রশ্মি বলি। 1901 সালে উনি প্রথম সায়েন্টিস্ট যিনি ফিজিক্স নোবেল প্রাইজ পান। ঠিক আছে? বলতে আমরা যাব, সেটা হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত না, দুঃখিত, অতিবেগুনি রশ্মি, ইংলিশে বলা হয় ইউভি, আল্ট্রাভায়োলেট রে। আমরা এটা বলতে দৃশ্যমান বলতে অ্যাকচুয়ালি আমরা দৃশ্যমানে অনেক রকম আছে। বেনি আসহকলা, এই জিনিসগুলো আমরা চিনব। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই কালারগুলো। বলতে আমরা যাব অবলোহিত রশ্মি। এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। অবলোহিত রশ্মি, এটার খুব পপুলার একটা নাম আছে, সেটা হচ্ছে আইআর রে। আইআর কেন বলে? আইআর বলতে ইনফ্রারেড রে। এই যে আমরা রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অন অফ করি, এসি অন অফ করি বা টিভি অন অফ করি, এখানে যে রেটা পাওয়া যায়, এটা হচ্ছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। এটা বলতে মাইক্রো বলতে মাইক্রো তরঙ্গ। যেমন ওভেন আমরা খাবার গরম করি, এখানে যে রেটা ব্যবহৃত এটা হচ্ছে মাইক্রো তরঙ্গ। রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ।
বেতার তরঙ্গ, বেতার মানে তারবিহীন, বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ আমাদের টিভি কিংবা রেডিও শুনি কিংবা আমরা যে টেলিযোগাযোগ করি সবগুলো যে সিগন্যাল ইউজ হয় সেটা হচ্ছে রেডিও তরঙ্গ। সো এখানে এটা বলার কারণ হচ্ছে, এভাবে লেখার কারণ হচ্ছে, দেখো আমরা লিখলাম মগারে অদৃশ্য অনেক রেডিও দাও, মানে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান। আমরা দৃশ্যমান বলা হয় কেন, আমরা কারণ এতটুকুর মধ্যে আমরা দেখি। এটার ওয়েভলেন্থ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এই রেঞ্জের মধ্যে আমরা দেখি, আর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। তা এখন আমরা এভাবে লেখার কারণ হচ্ছে, দেখো এই যে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ বললাম, তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে আমরা যদি একটা ওয়েভ দেখাই, এরকম একটা ওয়েভ, জাস্ট একটা ওয়েভ কীভাবে যাচ্ছে, কণাগুলো কেঁপে 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 যাচ্ছে, এরকম ওয়েভ আকারে যাচ্ছে। সো এই আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ, এখানে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ চিন্তা করি না, কারণ আমি একটু রেড দিয়ে ড্র করছি একটু সুন্দরের জন্য, আর কিছু না। এই যে যত রকম আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলি, সবগুলোর জন্য আমরা একটা হিসাব জানবো, সেটা হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে এরকম। দেখো এখন আমরা অনলি আলো দেখি, এই যে বেনিয়া সহ কলা 7 রং দেখি, এর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। এবং আমরা যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দেখি সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। যেমন তুমি কি বায়ু দেখো, চেষ্টা করে দেখো, পারবে না, কারণ বায়ু দেখা যায় না। তুমি কি গামা রশ্মি দেখবা, এক্স রে দেখবা, দেখবে না। ইউভি রশ্মি দেখবে না, ও আইআর রশ্মি দেখবে না। কিংবা আমরা যে মোবাইলে কথা বলি যে সিগন্যাল, এটা তুমি দেখবে না। সব কিছু দেখার মধ্যে কিন্তু প্রবলেম আছে। আমরা অনলি একটা নির্দিষ্ট, মানে 1%-এরও কম জিনিস আমরা দেখি। অলমোস্ট তড়িৎচুম্বকীয় বিকিরণ আমরা দেখি না। এবং সব কিছু দেখাও কিন্তু অ্যাকচুয়ালি বিপজ্জনক। যেমন আমি বললাম কিছুক্ষণ আগে যে বায়ু দেখা যায় না। যদি বায়ু দেখা যেত তখন কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হইতো। আমরা সব কিছু দেখতাম, তখন কোনো কিছু দেখতাম না তখন, হ্যাঁ, বায়ু ছাড়া। এটা ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স হইতো। যেজন্য আল্লাহ আমাদের একটা বিশেষ ওয়েতে সৃষ্টি করেছে। এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ারলি জানতে হবে, সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিসর পর্যন্ত দেখি ক্লিয়ারলি, সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। তো আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ মনে রাখতে হবে। যেমন আমরা 380 থেকে 780 ন্যানোমিটার হলে দেখি এই এই আমরা যে অবলোহিত রশ্মি, এটা রেঞ্জটা একটু মনে রাখতে হবে। অবলোহিত রশ্মির রেঞ্জ হচ্ছে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, 10⁶ ন্যানোমিটার। এতটুকুর মধ্যে থাকলে সেটা হচ্ছে কি অবলোহিত রশ্মি, ঠিক আছে। আমরা অবলোহিত রশ্মির আবার 3টা রেঞ্জ আছে। আমরা সেটা এমসিকিউ পড়ানোর সময় দেখাবো। একটা হচ্ছে কি মিডল আয়ার, একটা হচ্ছে নিয়ার আয়ার, একটা হচ্ছে ফার আয়ার। 3 ধরনের আয়ার রশ্মির রেঞ্জ আছে। আমরা এমসিকিউ সময় পড়াবো ইনশাআল্লাহ, টেনশন করার কিছু নেই। আমরা আপাতত রেঞ্জটা লিখলাম এতটুকু, 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার। এতটুকু হলে কত, দ্যাট মিন আমরা আয়ার রশ্মি দেখবো না। রিমোট কন্ট্রোলে যে সিগন্যালটা যাচ্ছে বা ওয়েভটা যাচ্ছে সেটা আমরা দেখি না, জাস্ট আমরা অবজার্ভ করতে পারবো, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, আমাদের কয়েকটা রেঞ্জ মনে রাখতে হবে। যেমন অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে এরকম 10 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার। 375, 10 থেকে 375 এভাবে লিখলেই হয়। 10 থেকে 375 ন্যানোমিটার, ঠিক আছে। এর চেয়ে কম হলেও দেখবো না, বেশি হলেও দেখবো না। ওকে। সো আমি সরি, এটার এই রেঞ্জের মধ্যে আমরা দেখবো না। আমরা 380 থেকে 780 ন্যানোমিটার মধ্যে দেখবো। এক্সট্রা হচ্ছে 0.1 থেকে 10 ন্যানোমিটারের কম, লেস দ্যান 10 ন্যানোমিটার। এতটুকু হলে সেটা হচ্ছে এক্স রে। ওকে। সো এটা বলার কারণ হচ্ছে কি, একটা জিনিস চিন্তা করো, এই যে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো বললাম, এই তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে ল্যামডা মিনিমাম হচ্ছে ওদের। মহাজাগতিক রশ্মির ল্যামডা সবচেয়ে কম, আর বেতার তরঙ্গের ল্যামডা সবচেয়ে বেশি। এটা ল্যামডা ম্যাক্সিমাম। এখন একবার চিন্তা করো, আমরা এই ফর্মুলাটা পড়েছি, সেটা কি, বি ইকুয়াল এফ ল্যামডা, রাইট। শব্দের ব্যাগ বা তরঙ্গের ব্যাগ হচ্ছে কি এফ ল্যামডা। সো অনেক সময় আমরা বি ইকুয়াল এফ ল্যামডা না বলে বি ইকুয়াল আমরা কি বলে নিউ ল্যামডা। দেখো মনে রাখো যে এটা হচ্ছে নিউ বলা হয়। কম্পাঙ্কের এস একক হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ, ঠিক আছে। এস এককের আগে ইউজ করা হয়তো নিউ বা এন, ঠিক আছে। কম্পাঙ্কের ক্ষেত্রে বর্তমানে আমরা এফও ইউজ করি। সো এখানে নিউ বা এফ দুইটাই। কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন আমরা এখানে নিউ ইউজ করি, ফিজিক্সে তোমরা দেখবা সেকেন্ড পেপারে এটাকে এফ লিখে, কম্পাঙ্ক লিখে, ঠিক আছে। আচ্ছা, বি না বলে এখানে আমরা কি লিখি, সি বলি। সি ইকুয়াল নিউ ল্যামডা। সি বলতে আলুর বেগ, সি বলতে কত, 3 × 10⁸ms/s।
ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউ বলতে আমরা এখান থেকে যদি বলি নিউ ইকুয়াল কি বলতে পারি সি বাই ল্যামডা। তাহলে দেখো একবার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক। কারণ তুমি দেখো বা আমরা এখান থেকে এফ ইকুয়াল কি বলতে পারি সি বাই ল্যামডা। তাহলে দেখো মহাজাগতিক রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটার এফ ম্যাক্সিমাম হবে। আর এখানে ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্স হচ্ছে কি আমাদের বেতা তরঙ্গের ল্যামডা হচ্ছে ম্যাক্স, তাহলে এফ হবে কি মিনিমাম, তাদের এফ হচ্ছে কি মিনিমাম। তাহলে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে কি দৃশ্যমান আলোর, আমরা যে দৃশ্যমান বলছি 380 থেকে 780 ন্যানোমিটার, এর চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য যাদের কম তারা আমাদের জন্য ক্যান্সার সৃষ্টি করতে পারে, আমাদের শরীরের ক্ষতি করবে। যারা দীর্ঘ তরঙ্গের তারা কোনো প্রবলেম না তেমন একটা, ঠিক আছে? সো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এরকম, আমরা এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো শিখলাম, এই রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আমাদের মনে রাখতে হবে। আর তাছাড়া কোয়ান্টাম তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে এই রেঞ্জগুলো মনে রাখতে হবে, না হয় তুমি ক্যাচ করতে পারবে না যে আসলে আমরা কী বলতে চাচ্ছি। ওকে, দেন এখানে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করবো, সেটা হচ্ছে কি বেনিয়া সকল আমরা যে 7 রং বললাম, এই 7 রঙের একটা হিসাব আছে। সেটা হচ্ছে এরকম, আমরা বে নি আ স হ আস ক লা, ঠিক আছে? বে বলতে বেগুনি, বেগুনির রেঞ্জ হচ্ছে 380 থেকে 425 আমি এগুলো ন্যানোমিটার এককে মনে রাখবা, ন্যানোমিটার এককে লিখলাম আমরা। 380 থেকে 425 ন্যানোমিটার হলে বেগুনি। নীল হলে 425 থেকে 445 ন্যানোমিটার হলে আমরা নীল হবে। তারপর হলো আসমানি হলো 445 থেকে 520 ন্যানোমিটার হলে এটা আসমানি হয়। তারপর 520 থেকে 565 এই ন্যানোমিটার হলে এটা কি হয় সবুজ। হলুদ হলো 565 থেকে 590 এই এতটুকু রেঞ্জের থাকলে সেটা হচ্ছে হলুদ। কমলা হলো এরকম 590 থেকে 625 ন্যানোমিটার হলে সেটা হচ্ছে কমলা। আর লাল হলো রেঞ্জটা বেশি, 625 থেকে 780 ন্যানোমিটার। দেখো এটা অনেক বইয়ে কম বেশি হইতে পারে, আমি একদম 380 থেকে 780-র মধ্যে একদম অ্যাকুরেটটা দিছি। তোমরা চাইলে অন্যভাবে দেখতে পারো, রেঞ্জ হয়তো একটু হালকা এদিক ওদিক হয়, কোনো প্রবলেম নেই এটা, ঠিক আছে? সো তাহলে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, এই রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। এতটুকু না জানলে তুমি পারবে না। এখন তোমার কাছে মনে হতে পারে সবাই যদি তড়িৎচুম্বকীয় বিকিরণ হয়, এই তড়িৎচুম্বকীয় বিকিরণ তাহলে আমরা সব কিছু দেখি না কেন? সব কিছু দেখি না কেন? দেখো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওনার একটা নিজস্ব বলা যায় এই চোখটা একটা সফটওয়্যারের মতো। এই সফটওয়্যারটা শুধু কি করে, কতটুকু সেটা ডিটেক্ট করতে পারে, সেটা হচ্ছে কি 380 থেকে 780 ন্যানোমিটার। এর চেয়ে কম হলে দেখি না, এর চেয়ে বেশি হলে দেখি না। এটা মূল বিষয়টা হলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, ঠিক আছে? যেমন আমরা 7 রং বা হাইয়েস্ট 10 রং মতো আমরা দেখতে পারি। কিন্তু তুমি দেখবা যে অনেক রকম, যেমন মনে করো অনেক প্রাণী আছে যারা অনেক আরও বেশি কালার দেখতে পারে, ঠিক আছে? বাট আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে আমরা দেখি না, এ হলো বিষয়। সো এখন দেখো একটা জিনিস চিন্তা করো যে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার একটা হিসাব আছে। যেহেতু একটা ওয়েভ আকারে যাচ্ছে, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হচ্ছে, সেই জন্য আমরা এটা আসলে দেখছি বা দেখতে পারছি কিনা এটা একটা বিষয় আসে। এখন দেখো আলোর যে তরঙ্গ, এটা যেমন তড়িৎচুম্বকীয় বিকিরণ, যে দেখো আমরা মোবাইলে যে কথা বলি সেই সিগন্যালটাও কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে সবাই তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে সবার একটা কমন ক্রাইটেরিয়া লাগবে। সেই ক্রাইটেরিয়া হলো এই যে কণাগুলো যাচ্ছে এটা কিভাবে যাচ্ছে। দেখো এই কণাগুলোর একটা নাম আছে, আমি এখন এগুলো একটু মুছে দিচ্ছি, আমরা দেন আমরা যাব এখন আমরা যাব কোয়ান্টাম তত্ত্বে। দেখো আমরা যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ যদি এভাবে চিন্তা করি, এগুলো এই কণা, এই তরঙ্গটা আসলে এভাবে যাচ্ছে, ভালো করে বুঝো। এখানে সকল তড়িৎচুম্বকীয় বিকিরণের একটা কমন হিসাব আছে। সেই কমন হিসাবটা হলো এরকম, এই কণাগুলোর নাম কি? এই কণাগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম বা ফোটন বলা হয় এদেরকে, কোয়ান্টাম বা ফোটন। এখন এখানে একটা হিসাব আছে, যেমন মনে করো একটা ওয়েভ যখন সঞ্চারিত হয়, একটা ওয়েভ কীভাবে সঞ্চারিত হয়? একটা ওয়েভ সঞ্চারিত হয় হচ্ছে বেসিক্যালি
সেটা কি, যেমন পুকুরে যদি একটা ডিল ছুড়ো তাহলে তোমার কি হবে, তরঙ্গটাকে এটা কি কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যায় তা কিন্তু না। বলা যায় যে কণাগুলোর কম্পনটাই মূলত আমরা কি হিসেবে পাই, তরঙ্গ হিসেবে পাই। সো এখানেও তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে এই কণাগুলোর নাম কি, এই কণাগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম বা ফোটন। তো আমরা এই কনসেপ্টটা বুঝবো, যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আসে সেটা তোমার কসমিক রে হোক, ইউভি রে হোক, আইআর রে হোক বা দৃশ্যমান হোক, যেটাই হোক না কেন আমাদের যে মূল কনসেপ্ট সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। এটা বোঝার জন্য আমাদেরকে কোয়ান্টাম তত্ত্ব জানতে হবে। আমরা যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখালাম, এবার রেঞ্জটা দেখালাম, এটা মনে রাখতে হবে। এবং দেখা না দেখার যে মূল বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে করা, তাই না? তাহলে এখন আমরা দেখাবো যে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ থাকুক না কেন, এদের একটা মূল কনসেপ্ট হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব মেনটেন করবে। তো কোয়ান্টাম তত্ত্বর জিনিসটা তড়িৎচুম্বকীয় বিকিরণের জন্য কীরকম আসে সেটা একটু খেয়াল করো। মনে করো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এরকম, কথার কথা সূর্য, বা এখান থেকে এটা মনে করো পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে বা বিকিরণ আসে সেটা কিভাবে আসে? মনে করো সূর্য তো অসংখ্য, সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ কিভাবে আসে? এটা কি একসাথে আসে, ঢেলে দেওয়ার মতো করে আসে? জাস্ট ইমাজিন, একটা পাত্র থেকে আরেকটা পাত্রে পানি ঢালার মতো এরকম আসে, নাকি বৃষ্টির ফোঁটার মতো করে আসে? তাহলে এরকম বৃষ্টির ফোঁটার মতো করে আসে, কণা আকারে আসে, এভাবে আসবে না, একসাথে আসে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি আসে না, এটা অলওয়েজ ডিসকন্টিনিউয়াসলি আসে, এরকম বিক্ষিপ্তভাবে আসে, বিক্ষিপ্তভাবে আসে। এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক কনসেপ্ট। অর্থাৎ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যখন সঞ্চারিত হবে, বা কোনো বস্তু থেকে বিকিরণ যখন সঞ্চারিত হবে, সেটা কিন্তু একসাথে হবে না। অর্থাৎ শক্তি বা বিকিরণ নিরবিচ্ছিন্ন নয়, শক্তি বা বিকিরণ বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন এককগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম নামটা দেন হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে, ম্যাক্স প্লাঙ্ক, আর লুইস এই নামটা দেন হচ্ছে 1916 সালে। সো এখানে একটা জিনিস চিন্তা করো, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ চিহ্নিত। তাহলে আমরা কোয়ান্টাম তত্ত্ব কি জিনিস, কোয়ান্টাম তত্ত্বের জিনিসটা দেন হচ্ছে 1900 সালে, 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক। কে দেন? ম্যাক্স প্লাঙ্ক। এটার বিবৃতি কীরকম? বিবৃতিটা হলো এরকম: শক্তি বা বিকিরণ, শক্তি বা বিকিরণ, শক্তি বা বিকিরণ ছিন্নায়িত, ছিন্নায়িত, শক্তি বা বিকিরণ ছিন্নায়িত বা বিচ্ছিন্ন আকারে সঞ্চারিত হয়, সঞ্চারিত হয়। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত বা বিচ্ছিন্ন আকারে কি হয়? বিচ্ছিন্ন আকারে সঞ্চারিত হয়, সঞ্চারিত হয়। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত বা বিচ্ছিন্ন আকারে সঞ্চারিত হয়। এই শক্তির একক হলো, এই শক্তির একক হলো কোয়ান্টাম, কোয়ান্টাম বা ফোটন, কোয়ান্টাম বা ফোটন। এটি কোয়ান্টাম তত্ত্ব, এটি কোয়ান্টাম তত্ত্ব, এটি কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এটি কোয়ান্টাম তত্ত্ব। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত বা বিচ্ছিন্ন আকারে সঞ্চারিত হয়। এই শক্তির একক হলো কোয়ান্টাম বা ফোটন। বহুবচনে বলা হয় কোয়ান্টা, QUANT। কোয়ান্টাম হচ্ছে একবচন, আর কোয়ান্টা, কোয়ান্টা হচ্ছে বহুবচন, মনে রাখতে হবে। এটি কোয়ান্টাম তত্ত্ব। তাহলে কোয়ান্টাম তত্ত্ব কি? শক্তি বা বিকিরণ বিচ্ছিন্নভাবে সঞ্চারিত হয়, অর্থাৎ একসাথে না, আলাদা আলাদাভাবে সঞ্চারিত হয়। এই কণাগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম নামটা দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আর ফোটন এই নামটা দেন হচ্ছে লুইস 1916 সালে, এবং ফোটনটা পরবর্তীতে খুব পপুলার হয়। এটি কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? তাহলে কোনো বিকিরণের, কোনো বিকিরণের, বিকিরণে ফোটনের শক্তি, শক্তি ই এবং কম্পাঙ্ক এফ হলে, তাহলে আমরা বলি এরকমভাবে, কনসেপ্ট আসছে এরকম: ই প্রপোর্শনাল টু এফ, ই প্রপোর্শনাল টু এফ। অ্যাকচুয়ালি দেখো, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক বোঝায়, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। সো এখানে আমরা ই বলতে, এফ বলতে পারি। অবশ্যই এর আগে দুইটা জিনিস ইউজ করা হতো, একটা নিউ আর একটা হচ্ছে এন, কম্পাঙ্ক দ্বারা আমরা নিউ, নিউ ইউজ করা হইতো। সো আমরা এখানে তাহলে এই প্রপোর্শনাল টু এফ, কোনো ফোটনের কম্পাঙ্ক যত বেশি তার শক্তি তত বেশি, অর্থাৎ শক্তিটা হিসাব করা হয়, মনে রাখবা, তিনটা জিনিস দ্বারা। একটা হচ্ছে কি কত স্পিডে মুভ করে,
আর কত কম্পনে কাঁপে বা ঘুরে, এই জিনিসটা দিয়ে ব্যাখ্যা করি আমরা এফ বা নিউ দ্বারা। নিউ কোনো কণার কম্পন বা গতি দ্বারা আমরা বেসিক্যালি কি বের করি, হ্যাঁ, আমরা সেটা হচ্ছে কি শক্তিটা হিসাব করা হয়। তাহলে কত স্পিডে কাঁপে, দৌড়ায় বা ঘুরে। আর একটা জিনিস আমরা নির্ধারণ করব, সেটা হচ্ছে এমবিআর, কৌণিক ভরবেগ। তোমরা অলরেডি বোর পরমাণু মডেল আমরা 9-10 পড়ছো, এখানেও আমরা দেখাবো। মনে রাখবো শক্তি দ্বারা তিনটা জিনিস বোঝায়, একটা হচ্ছে কত স্পিডে দৌড়ায়, আর একটা কত স্পিডে কাঁপে, আর একটা হচ্ছে কত স্পিডে ঘুরে। এই তিনটা জিনিস দ্বারা শক্তি নির্ধারিত হবে। তাহলে ই প্রপোর্শনাল টু এফ, কম্পাঙ্ক যদি তার শক্তি তত বেশি। তাহলে বা ই ইকুয়াল আমরা কি বলি এইচ এফ। এই এইচকে কি বলা হয়? এইচকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এবং এটার একটা ভ্যালু আছে 6.63 10⁻34 জুল সেকেন্ড। এইটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, এবং এটার ভ্যালু হচ্ছে 6.63 10⁻34 জুল সেকেন্ড বা কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। এই দুটি একক আছে, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। ঠিক আছে, তো আমরা তাহলে লেখো এখানে যেহেতু সি ইকুয়াল নিউ ল্যামডা বা আমরা সি ইকুয়াল এফ ল্যামডা বলি, সুতরাং আমরা এখান থেকে ই ইকুয়াল এইচ এফ অথবা এইচ নিউ অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা। এটাকে বলা হয় কোয়ান্টাম তত্ত্বের সমীকরণ, এটাকে বলা হয় কোয়ান্টাম তত্ত্বের বা এটাকে ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ বলা হয়। তাহলে কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সবার যে সঞ্চালনের ব্যাপারটা, সেটা বিচ্ছিন্নভাবে হবে, অবিচ্ছিন্নভাবে হবে না, কন্টিনিউয়াসলি হবে না, ডিসকন্টিনিউয়াসলি হবে। এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক। এখানে পরীক্ষায় একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম যে কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করেন কে? তাহলে কোয়ান্টাম সম্প্রসারিত করেন আর কোয়ান্টাম তত্ত্ব দেন কে, দুইটা কিন্তু এক না। কোয়ান্টাম তত্ত্ব দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আর কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করেন হচ্ছে আইনস্টাইন। সেটা কিভাবে? সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক যেটা বলেছিল সেটা হচ্ছে কেবল শোষণ কিংবা বিকিরণের বেলায় শক্তি বিচ্ছিন্ন আকারে সঞ্চারিত হবে, অর্থাৎ কণা আকারে সঞ্চারিত হবে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গ আকারে সঞ্চারিত হবে। কিন্তু আইনস্টাইন যেটা বললো সেটা হচ্ছে কি শক্তি কেবল শোষণ কিংবা বিকিরণের বেলায় এক স্থান থেকে অন্য স্থানে কণা আকারে না, সব সময় যেতে পারে এবং সব সময় কণা আকারে যেতে পারে। তাহলে আমরা যে একটা তরঙ্গ ধরলাম, সেই তরঙ্গটার ব্যাখ্যা কি হবে আইনস্টাইনের মতে? সেটা হলো একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ। দ্যাট মিনস আমরা বলতে পারি ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দেন এবং এটাকে সম্প্রসারিত করেন 1905 সালে আইনস্টাইন। এই জন্য ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব দেন, 1905 সালে আইনস্টাইন এটাকে কি করেন? সম্প্রসারিত করেন, আর লুইস ফোটন নামটা দেন। ঠিক আছে, তাহলে আমরা কথা একটা এক্সপেরিমেন্ট দেখাই তোমাদেরকে আমি, তুমি বুঝতে পারবা। মনে করো তুমি পৃথিবীতে আসো, তোমার একটা বন্ধু মনে করো মঙ্গলে আছে, ঠিক আছে। এখন তুমি তাকে কোনো মেসেজ পাঠাবা বা কোনো সিগন্যাল পাঠাবা বা একটা কল করবা। এখান থেকে যদি সেখানে টেলিযোগাযোগের ব্যবস্থা থাকে, ধরো এখান থেকে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার করে গেলে আলো যেতে সময় লাগে প্রায় মনে করো 20 মিনিট। 20 মিনিট যদি সময় লাগে, তাহলে তাকে একটা হ্যালো বলার পর প্রায় 20 মিনিট সময় লাগবে সেও হ্যালো যদি বলে, কারণ সিগন্যালটা যেতে আসতে 20 মিনিট, যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট সময় লাগছে। দ্যাট মিনস প্রায় 40 মিনিট তোমার কি লাগবে টোটাল কনভারসেশনটা কমপ্লিট হতে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ যেহেতু অসীম নয়, বা যেহেতু একদম মানে কি কন্টিনিউয়াসলি যাচ্ছে না, এটা যেহেতু এরকম বিক্ষিপ্তভাবে যাচ্ছে, একটা ওয়েভ চিন্তা করলো সেম বাবা, আবার একটা ওয়েভ আমাদের আইনস্টাইনের মধ্যে সেটা হচ্ছে কি অসংখ্য ফোটনের ঢেউ, তাহলে এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছে না, ডিসকন্টিনিউয়াসলি যাচ্ছে, অর্থাৎ আলাদা আলাদা কণা হিসেবে যাচ্ছে। তাহলে ব্যাগটা কিন্তু কি নয়, অসীম নয়। যদি কন্টিনিউয়াস হতো তাহলে ব্যাগ বলতে কোনো কিছু পাওয়া যেত না। তাহলে আমরা কোয়ান্টাম তত্ত্বের যে বেসিক কনসেপ্ট, এটা বুঝতে গেলে আমাদের অবশ্যই কি লাগবে? তড়িৎচুম্বকীয় বিকিরণ বা আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে জানতে হবে। যেমন আমরা মগারে অদৃশ্য অনেক রেডিও দেওয়া যে কনসেপ্টটা দেখালাম, সেখানে আমরা যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সেগুলোর মোটামুটি 3-4টার আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখে, যেমন এক্সট্রা তরঙ্গ দৈর্ঘ্য 0.1 থেকে 10 ন্যানোমিটার, দ্যাট মিন ইউবি হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার। দেন আমরা যাবো সেটা হলো দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার। আবার দৃশ্যমানের আমরা 7টা কালারের ভেরিয়েশনটা দেখাইছি, কোনটা রেঞ্জ কত পর্যন্ত। তারপর আমরা আইআর রশ্মি হচ্ছে তো কত 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার প্রায়।
তাহলে আমরা এখন এই যে যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম, সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। এবং আমরা দৃশ্যমান হওয়া না হওয়ার বিষয়টা কি বলছি, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে করা হয়। আর আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যেই কনসেপ্টটা দেখালাম, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা আসলে কি। যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সবার যে বিকিরণ বা শোষণ বা নিঃসরণের বেলায় আমরা যে কথাটা বলি যে তাহলে বিকিরণ কীভাবে যায়, সেটা হচ্ছে কি কণা আকারে এবং সেটা বিচ্ছিন্ন আকারে। এটা আইনস্টাইন যেটা বলে সেটা হচ্ছে কি কেবল শোষণ কিংবা নিঃসরণের বেলা নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় আলো বা যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ কণা আকারে যেতে পারে। যদি তরঙ্গ আকারেও যায়, তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ। তাহলে আমরা এই যে প্রতিটি কণার নাম যদি কি হয়, ফোটন হয় বা কোয়ান্টাম হয়, এবং তাদের শক্তি যদি ই হয়, তাহলে আমরা ই প্রপোর্শনাল টু এফ বলতে পারি বা নিউ বলতে পারি। এখান থেকে ইকুয়াল এইচ এফ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। হেল্পিং কনস্ট্যান্ট এইচ থেকে হেল্প থেকে এইচ কথাটা এসেছে, ইকুয়াল এইচ এফ এইচ নিউ অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা। এবং এখানে এই জিনিসটা মনে রাখবা, কোনো কণার শক্তি বলতে আসলে কি বোঝায়, শক্তি বলতে বেসিক্যালি তিনটে জিনিস বোঝায়। একটা হচ্ছে কত স্পিডে দৌড়ায়, কত স্পিডে কাঁপে বা কত স্পিডে ঘুরে। এই তিনটা জিনিস দ্বারাই শক্তি নির্ধারিত হয় বা শক্তি বা গতিশক্তি নির্ধারিত হয়। ঠিক আছে, এখন আমরা যাব যে দুইটা ছোটোখাটো কয়েকটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাই, দেন আমরা এমসিকিউতে চলে যাব। কী কী এমসিকিউ বা প্রশ্ন এই পর্যন্ত এসেছে। ঠিক আছে, সো তাহলে আমরা দেখি, যেমন তোমাদেরকে আমি দুইটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে এরকম। কথার কথা, 100 মেগা ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কথার কথা এভাবে দিছে তোমাকে। ওকে, তাহলে আমরা ই ইকুয়াল এইচ এফ, সুতরাং এফ ইকুয়াল কি বলতে পারবো, ই বাই এইচ। ই হচ্ছে কত, 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 100 মেগা ইলেকট্রন, মেগা মানে 10 লাখ, মেগা মানে 10 লাখ, 10⁶ মেগা বলা হয়। আর ইলেকট্রন ভোল্ট থেকে আমরা কোথায় নিয়ে যাব, জোল নিয়ে যাব। তাহলে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করব, ইলেকট্রনের চার্জ দ্বারা এত জোল চলে আসবে। অর্থাৎ ইলেকট্রন ভোল্ট থেকে তুমি যদি জোলে নিয়ে যেতে চাও, তাহলে গতিশক্তিকে দুইভাবে লিখে যাবে, ইলেকট্রন ভোল্টে লিখে যাবে, জোলে লিখে যাবে। ইলেকট্রন ভোল্টে লিখলে ইলেকট্রনের চার্জ দ্বারা কী করবা, গুণ করবা, ডান। আর মেগা বলতে 10 লাখ। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 10⁻34 জোল সেকেন্ড। তাহলে তোমরা যদি ক্যালকুলেশন করো কত আসবে, সেটা আমরা ফ্রিকোয়েন্সিতে বেড়ে যাবে। আমরা যদি এটা ক্যালকুলেটর দেখাই, তাহলে এরকমই আসবে, 100 × 10⁶, ওকে, ব্র্যাকেট, টাইমস 1.6 × 10 কত, -19, রাইট, ডিভাইডেড বাই 6.63 10⁻34, ওকে, ডান। তাহলে 2.41, এটার অ্যান্সার আসবে এরকম, 2.41 × 10⁻22 এত হার্টস হবে। ঠিক আছে, এত কম্পাঙ্ক, এত হার্টস হবে। এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাও, তাহলে আমরা কীভাবে করব, তরঙ্গ দৈর্ঘ্যটা একটু মিলে। সি ইকুয়াল হচ্ছে কত, নিউ ল্যামডা, সি ইকুয়াল নিউ ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়াল হচ্ছে কত, সি বাই নিউ, সি বাই নিউ। তাহলে সি হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই নিউ বা কম্পাঙ্ক যেটা বলছে, সেটা হচ্ছে 2.41 × 10⁻22। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে একটু দেখো, 3 × 10⁸ ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে কত আসে, 1.243 × 10⁻14। তাহলে এত মিটার আসবে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের ফোটনের গতিশক্তি দিয়ে আছে, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে আমরা পেয়ে গেলাম। ওকে, লাস্ট ওয়ান আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এইরকম যে ধরো 5250 মনে করো, 5250 × 10⁻10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি নির্ণয় করো। কথার কথা বলছে, গতিশক্তি নির্ণয় করো। ওকে, তাহলে আমরা বলো ইকুয়াল এইচ এফ, মানে হচ্ছে এইচ × সি বাই কত, ল্যামডা, রাইট। এখন ভ্যালুগুলো বসাই দাও। এইচ প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত, 6.63 10⁻34 জুল সেকেন্ড, রাইট। আর সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ m⁻1 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে কত, 5250 × 10⁻10 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে,
সেটা তোমরা বের করে দেখো কত জুল আসে। আমি যদি দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম 6.63 10 ইনভার্স 34 টাইমস 3 টাইমস 10 to the 8 okay divided by 5250 into 10 inverse 10, right? ওকে, তোমরা একটু চেক করে দেখবে অ্যান্সার 3.78 10 ইনভার্স 19 এত জুল আসবে, ঠিক আছে। সো তাহলে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখালাম, কোয়ান্টাম তত্ত্ব দেখালাম, রাইট। এখন আমরা দেখাবো এই রিলেটেড যত রকম এমসিকিউ এসেছে। আর এখান থেকে তো সিকিউ আর নাই, আমরা এমসিকিউটাই দেখাবো, ঠিক আছে। এখন আমরা তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। দেখো, নিচের কোনটি প্লাঙ্ক সমীকরণ? তো প্লাঙ্ক সমীকরণ যেহেতু চেয়েছে, তাহলে তো এটা হবে না, এটাকে ডিব্রগলি সমীকরণ বলা হয়, আমরা পড়াবো। ইকুয়াল এমসি স্কয়ার এটা আইনস্টাইনের বল শক্তি সমীকরণ, ইকুয়াল এইচ নিউটাই হবে আমাদের অ্যান্সার। সো এটা হবে আমাদের এটা, ঠিক আছে। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? সো এটা একটু টুইস্ট এই জন্য, কারণ আমরা দেখো প্লাঙ্কের ধ্রুবকের যে ভ্যালুটা পাইছিলাম h ইকুয়াল 6.63 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, বুঝো, জুল সেকেন্ড, ঠিক আছে। এখন যেমন আমি একই রকম একটা প্রশ্ন হচ্ছে এখানে এই 5 নাম্বারটা, সো আমরা কিলোজুল যদি বলি তখন কি হবে, অর্থাৎ এটাকে যদি আমরা কিলোজুল 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করা মানে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করা, তাহলে আমরা 6.63 10 ইনভার্স 34, এটাকে আমরা জুলকে কিলোজুলে নিয়ে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করা মানে তখন আমরা কি আসবে, কিলোজুল সেকেন্ড। মানে হলো এটা 1000 দ্বারা ভাগ করা মানে বুঝাই অ্যাকচুয়ালি কত, সেটা হচ্ছে কি 10 ইনভার্স 3 দ্বারা কি বুঝায়, গুণ বুঝায়। মানে বেসিক্যালি বিষয়টা এরকমই আসবে, 6.63 10 ইনভার্স 34 টাইমস 10 ইনভার্স 3 কিলোজুল সেকেন্ড। তার মানে কত আসবে, 6.63 10 ইনভার্স 37 কিলোজুল সেকেন্ড। সো 10 ইনভার্স, এটা আমাদের অ্যান্সার হবে, এটা খেয়াল করো, 10 ইনভার্স 37 কিলোজুল পার সেকেন্ড, পার সেকেন্ড না সরি সেকেন্ড, কিলোজুল সেকেন্ড। এখন তোমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি এখানে আর্ক, দেখো আর্ক, দেখো আমরা কাজের একক হচ্ছে কি জুল, আর সিজিএস একক হচ্ছে কি ইআরজি। আর্ক নিয়ে আমরা সামনে বিস্তারিত পড়াবো। তো 1 জুলের সাথে আর্কের সম্পর্ক হচ্ছে 10 ইনভার্স 7 10 টু দি 7 আর্ক, বুঝে 1 জুল বলতে 10 টু দি 7 আর্ক, এই রিলেশনটা মনে রাখবা। এবং অলরেডি আমি এটা নিয়ে তোমাদেরকে যদি তোমাদেরকে এটা লেকচার 5, সো আমার আগের পুরাতন প্লেলিস্টে কিন্তু এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, দেখো এটা আমরা সামনে পড়াবো। জোরের সাথে আর্গের সম্পর্ক হচ্ছে, আর্ক মানে কাজ বুঝে আসো, আর্গন শব্দ, আর্গন থেকে আর্ক শব্দটা এসেছে। কাজের একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে আর্ক, তাদের মধ্যে রিলেশন হচ্ছে 1 জুল মিনস 10 টু দি 7 আর্ক। সো 10 টু দি 7 যেহেতু 10 ইনভার্স 34 এর সাথে 10 টু দি 7 গুণ করলে 10 ইনভার্স 27 আসে, আই মিন এই অ্যান্সারটা আসবে তখন, আমি যদি এটা মুছে দিই এরকমই আসবে। এই যে আমরা এটাকে এখন এইভাবে লিখলাম, রাইট। সো তুমি চাইলে সেটাকে এভাবে লিখতে পারো, 6.63 10 ইনভার্স 34 টাইমস 10 টু দি 7 আর্ক সেকেন্ড আসবে। সো 6.63 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। সো 6.63 বা 6.626 যেটা বলো 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। দেখো এতটুকু দিয়ে কিন্তু তুমি শেষ না, এর কারণ হলো তুমি যদি এদিকে পাওয়ার দশমিক এদিকে একটা বাড়াও, আই মিন তখন কিন্তু এটা পাওয়ার এদিকে একটা বাড়বে, তাই না। সেগুলো সাইন্টিফিক মোড অনেকটা বলতে গেলে সেম মেথড, এটাও সেম, তাহলে অ্যান্সার হবে সব কোটি, ঠিক আছে। সো অ্যান্সার হবে সব কোটি আমাদের, ঠিক আছে। তাহলে তারপর দেখো আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে 3 নাম্বারটা আমরা পারবো আশা করি। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? তাহলে দেখো সি ইকুয়াল নিউ ল্যামডা, এটা পারবো আমরা, ডেল ইকুয়াল এইচ নিউ পারবো, নিউ বারকে বলা হয় তরঙ্গ সংখ্যা মানে 1 বাই ল্যামডা, এটা আমরা সামনে পড়াবো। আর ডেলি প্রপোর্শনাল টু ল্যামডা হবে না, ডেলি প্রপোর্শনাল টু নিউ, অ্যান্সার হবে এটা। কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করণকে, তাহলে অবশ্যই আইনস্টাইন হবে, এটা তোমাদেরকে বলেছি। এরপর দেখো কোয়ান্টাম শক্তি বিকিরিত কম্পাঙ্কের সাথে কি সমানুপাতিক, তাহলে ডেলি প্রপোর্শনাল টু কি নিউ, রাইট। আচ্ছা পারবো এটা আমরা। কোনটি বোর সমীকরণ আমরা কত হবে, ডেলি মিন্স এইচ নিউ e2 minus e1 এম্পিয়ার ইকুয়াল into h/2 পাই। যাই হোক এটা তো আসলে সবগুলোই ডেল ইকুয়াল এইচ নিউ,
এইচ নিউ তো ঠিক আছে, এইচ নিউ। আচ্ছা, এটাকে আমি একটু করে চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে কি এইচ ল্যামডার জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বোর সমীকরণ হবে কোনটা? ডেল ই মিন সি2 মাইনাস সি1। আচ্ছা যাই হোক, বোর সমীকরণ হবে কিন্তু এটা, তাই না? এটা বানিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এতটুকু পারবো তো নাকি? 8 নাম্বারটা দেখো, দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি কোনটি? যেহেতু বেনিয়া সহ কলা লাল, লাল হচ্ছে কি সবচেয়ে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের, রাইট। কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে কম? যে দেখো, যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক সবচেয়ে কি হবে? কম হবে। যেহেতু কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে আমাদের বুঝতে হবে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? বেনি আসহ কলা লাল, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটার অর্থ হচ্ছে তার কম্পাঙ্ক সবচেয়ে কম। কারণ আমরা বলছিলাম কম্পাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ককে, যেহেতু সি ইকুয়াল এফ ল্যামডা, সো এফ ইকুয়াল হচ্ছে কত? সি বাই ল্যামডা। যার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে। কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে কম? তাহলে লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে কোনটা? লাল। নিম্নের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়? যেহেতু সবচেয়ে বড় চেয়েছে এখানে, কোন আলোক রশ্মি না বলে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল তরঙ্গ, কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের, এটা একটা বিষয় আছে। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়? তাহলে মগার ও দৃশ্য অনেক রেডিও দাও, মাইক্রো রেডিও দাও। যেহেতু এখানে আমাদের মাইক্রো তরঙ্গ আছে, অ্যান্সার হচ্ছে আমাদের মাইক্রো, রাইট। আচ্ছা, নিম্নের বিকিরণগুলোর মধ্যে, বিকিরণ বলা উচিত ছিল এখানে, বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে মগারে। দেখো এখানে আমরা বলছিলাম এরকম মগারে, এবার এদিক থেকে দেখছিলাম মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। গামা রশ্মি, হ্যাঁ, তাহলে গামা রশ্মি হবে। মগারে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, রাইট। এক্স রে, গামা, কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। যেহেতু এখানে গামা আগে আছে, তাহলে গামা রশ্মি আগে হবে। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? যেহেতু কম্পাঙ্ক, যাদের তরঙ্গদৈর্ঘ্য কম তাদের কম্পাঙ্ক সবচেয়ে কি বেশি, তাহলে সবচেয়ে বেশি, যেহেতু নিম্নের বিকিরণের মধ্যে কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? সো মহাজাগতিক রশ্মি, এদের এদের মধ্যে মনে রাখবো, যাদের ল্যামডা কম তাদের তরঙ্গদৈর্ঘ্য, তাদের এনার্জি সবচেয়ে বেশি, বিকিরণ সবচেয়ে বেশি। ইনফ্রারেড হবে না, ভিজিবল হবে না, ইউভি হবে না। এগুলোর মধ্যে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কি মগারে অদৃশ্য অনেক রেডিও দাও, মনে আছে অ বলতে অতিবেগুনি রশ্মি, রাইট। তাহলে এটা ইউভি হবে, ইউভি হবে, রাইট। তোমরা ছন্দটা মনে রাখবা। মহাজাগতিক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার? এটা মাথা রাখবা। লেস দেন 0.000, 3টে জিরো, তারপর 5 ন্যানোমিটার, ঠিক আছে। নীল আলো তরঙ্গদৈর্ঘ্য কত? এটা তোমাদের মুখস্থই রাখতে হবে ভাই, এটা আমি বলবো না এটা তোমার এটা। আচ্ছা, তোমাদেরকে আমি একদম শুরুতে দেখাইছি। কমলা আলো তরঙ্গদৈর্ঘ্য কত? কমলা বেনিয়া সহ কলা কলা, এটা হবে, ঠিক আছে। 590 থেকে 625 ন্যানোমিটার। এবার আমাদের প্রথম কথা হচ্ছে ছন্দটা মনে রাখতে হবে আর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটা মনে রাখতে হবে, তাহলে আমরা একদম ফটাফট সব কিছু অ্যান্সার করে ফেলতে পারবো নাকি। দেখো, কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের হবে? তো নীল বর্ণের হলো বেগুনি হলো আমাদের 380 থেকে 425 ন্যানোমিটার। তারপর 425 থেকে 445 হলে সেটা হচ্ছে কি নীল, সুতরাং এটা নীলই হবে। 430টার মধ্যে আছে। কোন তরঙ্গদৈর্ঘ্য আলোটি লাল বর্ণের? লাল বর্ণের হতে হলে তো অবশ্যই 625 থেকে 780 ন্যানোমিটার হবে। সো এটার মধ্যে দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে কি 630, আরটা হচ্ছে কি 650। যেহেতু 625 থেকে 780 ধরেছিলাম তোমাদেরকে। এখন অনেক সময় দেখবা যে লালের আগে হচ্ছে কমলা, অনেক বইয়ে লিখেছে কমলা হচ্ছে 590 থেকে প্রায় 647 পর্যন্ত ধরছে, অথচ আমরা লিখছিলাম 590 থেকে 625 হলে সেটা হচ্ছে কমলা, রাইট। তাহলে এই হিসাবে কিন্তু এটা মিলে না, এটার অ্যান্সার দুটো হওয়া উচিত। 625 থেকে 780 হলে সেটা হচ্ছে নীল লাল বর্ণের। তবে দুইটা যদি একসাথে থাকে তাহলে যেহেতু এখানে একটা অ্যান্সার হবে, তাহলে আমার দৃষ্টিতে, যদিও আমরা যে রেঞ্জটা লিখেছি এটা আমি একদম নেট থেকে লিখেছি, লেটেস্ট যেটা 625 থেকে 780 হলে লাল, তাহলে তো 630 এবং 650 দুইটাই এটার অ্যান্সার হবে। কিন্তু অনেক বইয়ে দেখা যাচ্ছে কি 590 থেকে কত, হ্যাঁ, এই এতটুকুর মধ্যে প্রায় 625 পর্যন্ত যদি আমরা
কমলা রেঞ্জ লিখেছিলাম, কিন্তু কমলা রেঞ্জ অনেক বই দেখা যাচ্ছে 590 থেকে 647। তো আমার একটা রিকমেন্ডেশন থাকবে এরকম কাছাকাছি একটা, একদম কাছে একটা অ্যান্সার, মানে 625 থেকে আমরা বেস রেঞ্জ শুরু করেছিলাম, তাহলে আমরা 630টা স্কিপ করে 650 নেওয়াটাই বেটার, তাহলে কিন্তু ঝামেলা শেষ। তাহলে আমি বলবো আপাতত এটা 650টাই আমার দৃষ্টিতে বেটার, তাহলে কোনো কনফিউশন নেই আর। বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? যেহেতু আমরা বেনি বেগুনি বেগুনি হচ্ছে কত, আমাদের 400 থেকে 450, আসলে 380 থেকে 425 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু বইগুলো কি লিখে কি জানি 450, এটা একদম লোয়েস্ট যেটা এটাই হবে। তো 380 থেকে 425 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো কত ঝামেলা করলো, তাহলে আমি এটাই অ্যান্সার লিখবো। ঠিক আছে, 400 মোটামুটি এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, বিগত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 500 থেকে 575 হলে এটা কী হবে? এটা সবুজ, তোমরা ট্রাই করে দেখো, সবুজ। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? যেহেতু সবচেয়ে বেশি চেয়েছে, তাহলে আমরা বলবো মগারে উদৃশ্য অনেক রেডিও দাও, রেডিও তরঙ্গ, বেতার তরঙ্গ, রাইট। মগারে মাইক্রো তরঙ্গ, একদম মাইক্রো তরঙ্গের আগে, মাইক্রো তরঙ্গ আবার রেডিও তরঙ্গ দুইটার আগে হচ্ছে ইনফ্রারেড বা আইআর রশ্মি, তাহলে অ্যান্সার হবে আইআর রশ্মি। বিকিরিত অঞ্চল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি রেডিও অঞ্চলে, রাইট, রেডিও তরঙ্গ, তাহলে এটা টিভি তরঙ্গ বা রেডিও তরঙ্গ সেম। ঠিক আছে, যদি টিভি তরঙ্গ বা রেডিও তরঙ্গ না থাকে তাহলে অ্যান্সার হবে মাইক্রো তরঙ্গ। ওকে, তিনটাই মেডিকেলের প্রশ্ন, এটাও মেডিকেল এমবিবিএস 22-23, সেটা এমবিবিএস 20-21, আর এটা হলো আমাদের ডেন্টাল পরীক্ষায় এসেছে 19-20 এসে। ঠিক আছে, সো খুবই ইজি। নাম্বারটা দেখো, ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ইনফ্রারেড মানে আমরা বলি অবলোহিত রশ্মি, সেটা যদিও তোমাদেরকে দেখাইছিলাম এরকম 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, 10⁶ ন্যানোমিটার, বাট এটা যদি মাইক্রোমিটারে আসে, অ্যাকচুয়ালি মাইক্রোমিটার মানে হচ্ছে কি 10⁻6 মিটার, আর ন্যানোমিটার মানে তো বুঝো 10�9 মিটার। সো এটা মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মিনস এটা, আর 1 ন্যানোমিটার মিনস এটা। ঠিক আছে, এটা মাইক্রোমিটার একক আসলে এটা এরকমই হবে, আর কিছু না। ঠিক আছে, তারপর দেখো অবলোহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সেম। সো অ্যানস্ট্রম আকারে থাকলে এভাবে আসবে, অ্যানস্ট্রম, যেহেতু 780,800 থেকে শুরু করছে আর কি। 1 অ্যানস্ট্রম মানে তো বুঝো 10⁻10 মিটার। ওকে, অ্যানস্ট্রম দুইটা মনে রাখবা। আমরা সাধারণত ন্যানোমিটার দিয়ে দেখাইছি, তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য মাইক্রোমিটার বা অ্যানস্ট্রম দিয়ে বলতে পারো। একটা হলো তরঙ্গ দৈর্ঘ্য 580, 520, 540 ন্যানোমিটার হলে, এটা বুয়েটে এসেছে এবং রুয়েটে এসেছে, এটা হবে গ্রিন, রাইট। সো আমরা অনেকগুলো ডিসকাস করলাম, বেসিক্যালি তরঙ্গ দৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয় বিকিরণের ইন ডিটেলস নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এরপর তোমাদেরকে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে বেসিক দেখালাম, তারপর এটার উপর ভিত্তি করে প্রায় 26টা মতো এমসিকিউ সলভ করেছি। অ্যাকচুয়ালি এটা আরও প্রায় আমরা বোর্ড কোয়েশ্চেন এবং ইউনিভার্সিটি মেডিকেল কোয়েশ্চেন মিলে আরও প্রায় 50টা হবে হয়তো, সবগুলো একই রকম, সেই জন্য আমি এগুলো নিয়ে আর ডিসকাস করি নাই। আমার মতে যে বেস্ট 26টা প্রশ্ন আলোচনা করা দরকার, সেটা আমি আমার মতে সেটা 26টা মতো আলোচনা করেছি। কিন্তু তোমরা যদি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দেখো বা বোর্ড কোয়েশ্চেন দেখো, এই রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আসে। সো এতগুলো কোয়েশ্চেন আলোচনা করার দরকার হবে না আশা করি, এই 26টার মতো আলোচনা করলেই হবে। সো এতটুকুই হচ্ছে বিষয় আজকে। আশা করি তোমরা এই লেকচারটা এনজয় করবো। ওকে, যদিও লেকচারটা একটু বড় হয়ে গেল, বাট আমি চাই তোমরা কমপ্লিটলি শিখো, একদম কমপ্লিট ক্লাসটা তোমরা যেন পাও, এই আমার একটা আশা আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।